সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। শতাব্দীর জঘন্যতম উপনিবেশ বিরোধী লড়াইয়ের সর্বশেষ পরিস্থিতি, ইয়েমেনে জটিল হামলা ও ইসরায়েলে বিদ্যুৎবিহীন পরিস্থিতি মোকাবেলার মহড়া। এরপর জানাবো, গাজায় গণহত্যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দায়ী, বললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্বাস। আরও জানিয়ে দিব, গুলিতে ডান কানের ওপরে অংশে ফুটো হয়ে গিয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প। এরপর থাকবে সম্পূর্ণভাবে অবিশ্বাস্য ইয়েমেনের প্রতিশোধমূলক অভিযানের তীব্রতায় ট্রমাইজড মার্কিন পাইলটরা। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাশিয়া চীনের আগ্রাসনের মুখে আর্কটিক প্রতিরক্ষাকে শক্তিশালী করল কানাডা। ইয়েমেনে জটিল হামলা ও ইসরায়েলে বিদ্যুৎবিহীন পরিস্থিতি মোকাবেলার মহড়া। ইহুদিবাদ ইসরায়েলের সরকারি বিদ্যুৎ বিভাগ লেনদেনের লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে যদি হিজবুল্লাহর হামলায় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় দেখা দেয়, তাহলে করণীয় সম্পর্কে একটি মহড়া দিয়েছে। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি একটি বিবৃতিতে ঘোষণা করেছেন, দেশটির সেনাবাহিনী লোহিত সাগরের বাব আল মান্দা প্রণালীতে এক জটিল অভিযান চালিয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ক্যারি সালিস জাহাজে আঘাত এনেছে। পার্সটোডে এই প্রতিবেদন ফ্রন্টের গত 24 ঘন্টার উল্লেখযোগ্য খবর তুলে ধরেছে। ইহুদিবাদ ইসরায়েলের বেশ কয়েকটি যুদ্ধ বিমান সকালে খান ইউনিস শহরের নিকটবর্তী আল মাওয়াসি শরণার্থী শিবিরে ভয়াবহ বোমা বর্ষণ করে ওই পৈশাচিক হামলায় অন্তত 91 ব্যক্তি নিহত হন এবং প্রায় 300 এর বেশি ব্যক্তি আহত হন। নিহতদের মধ্যে এক গর্ভবতী মা সহ বহু নারী ও শিশু রয়েছেন। ফিলিস্তিনি শরণার্থীদের ঠাসা ওই এলাকাকে এর আগে নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল ইসরায়েল। এছাড়া গতকাল দখলদার সেনারা দেইর আল বালাহ ও নুসাইরাত শরণার্থী শিবিরেও বোমা বর্ষণ করেছে এবং এসব হামলায় বহু মানুষ হতাহত হয়েছে। হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনার সময় গাজা মিশর সীমান্তবর্তী ফিলাডেলফিয়া অক্ষ থেকে ইহুদিবাদী সেনা প্রত্যাহারের বিষয়টি পর্যালোচনা করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় অস্বীকার করা সত্ত্বেও এই আলোচনায় অংশগ্রহণকারী সূত্রগুলি ঘোষণা করেছে যে ফিলাডেলফিয়া অক্ষ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। জর্ডান নদীর পশ্চিম তীরের নাবলুসে অবস্থিত আল আকসা শহীদ ব্যাটালিয়ন ঘোষণা করেছে, এই ফিলিস্তিনি বাহিনী বালাতা এবং আকসার শিবির এলাকার ইহুদিবাদী শত্রুর সঙ্গে প্রচণ্ড সংঘর্ষে লিপ্ত হয়েছে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের গভীর অভ্যন্তরে বেশ কিছু স্পর্শকাতর স্থানে এবং স্থাপনার কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশের পর ইহুদিবাদী মিডিয়া ঘোষণা করেছে, ইসরায়েলি বিদ্যুৎ কোম্পানি লেবাননের সঙ্গে একটি সর্বাত্মক যুদ্ধের আশঙ্কাকে মাথায় রেখে একটি মহড়া চালাচ্ছে। গাজায় গণহত্যার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দায়ী, বললেন মাহমুদ আব্বাস। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, আল মাওয়াসি শরণার্থী শিবিরে হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন। এর জন্য এই হামলার জন্য ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রই দায়ী। একটি বিবৃতিতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এসব কথা বলেছেন। খবর জিও নিউজের। আব্বাস বলেছেন, হামলার জন্য ইসরায়েলি সরকারকে সম্পূর্ণরূপে দায়ী, সেই সঙ্গে মার্কিন প্রশাসনও, কারণ ইসরায়েলের দখলদারিত্ব এবং গণহত্যা সব ধরনের সহায়তা প্রদান করে যুক্তরাষ্ট্র। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খান ইউনিস শহরের পশ্চিমের বাস্তুচ্যুত মানুষের শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত 100 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 350 জনের বেশি মানুষ হতাহত হয়েছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী এই এলাকাটিকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দিয়ে ফিলিস্তিনিদের সেখানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিল, কিন্তু সেখানেই এই হামলা করা হলো। এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন, হামলার স্থানটিকে দেখে মনে হচ্ছে সেখানে ভূমিকম্প আঘাত এনেছে। এছাড়া এলাকায় বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে ধ্বংসাবশেষের মধ্য থেকে হতাহতদের স্ট্রেচারে তোলা হচ্ছে। অন্যরা বলছেন, হামলার মাত্রা এত শক্তিশালী ছিল যে তাদের তাঁবু ভেঙে গেছে। মানুষের মরদেহ শরীরের অঙ্গ মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। গাজা সিটির বাসিন্দা শেখ ইউসেফ বাস্তুচ্যুত হয়ে এখন আল মাওয়াসি এলাকায় বাস করেন। তিনি বলেন, আমি কোথায় ছিলাম বা কি ঘটেছিল তাও বলতে পারবো না। আমি তাঁবু রেখে আশেপাশে তাকিয়ে দেখলাম সব তাঁবু ভেঙে গেছে। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, সর্বত্র লাশ, বয়স্ক নারীরা মেঝেতে পড়ে আছেন, ছোট বাচ্চাদের লাশ টুকরো টুকরো হয়ে পড়ে আছে। তবে ইসরায়েলের দাবি, এবারের বিমান হামলায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা দল হামাসের সামরিক বিভাগের প্রধান এবং 7 অক্টোবরের হামলার কথিত এক মাস্টারমাইন্ডকে নিশানা করেছে ইসরায়েলি সেনারা। গুলিতে ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে, জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সিক্রেট সার্ভিস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। হামলাকারী গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ নেওয়ায় তিনি তাদের ধন্যবাদ দেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এটা অবিশ্বাস্য যে আমাদের দেশে এরকম একটি ঘটনা ঘটেছে। হামলাকারী সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। হামলাকারী নিহত হয়েছেন। পোস্টে শেষে ট্রাম্প বলেছেন, ঈশ্বর আমেরিকার মঙ্গল করুন। গুলিতে ডান কানের ওপরে অংশ ফুটো হয়ে গেছে বলে ওই পোস্টে
জানিয়েছেন ট্রাম্প। তিনি জানান, হঠাৎ আমি শব্দ শুনি, সঙ্গে সঙ্গে বুঝতে পারি অঘটন ঘটেছে, আর কখনো অনুভব করি গুলি আমার চামড়া ফুটো করে দিয়েছে, অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কি ঘটেছে। ট্রাম্প বলেন, নির্বাচনী প্রচারে গুলিতে যিনি নিহত হয়েছেন তার পরিবারকে আমি সমবেদনা জানাই, গুরুতর আহত আরেকজনের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। হামলা ঘটনার পর বিবৃতি দিয়েছেন ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইভাঙ্কা তার বাবা ও হামলায় হতাহত ব্যক্তিদের প্রতি ভালোবাসা ও প্রার্থনা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। ওই পোস্টে দ্রুত পদক্ষেপ নেওয়া ইভাঙ্কা সিক্রেট সার্ভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, আমি আমার দেশের জন্য প্রার্থনা করে যাব, বাবা তোমাকে ভালোবাসি আজ এবং সব সময়। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6:15 দিকে ট্রাম্পের ওপর হামলা হয়। পেনসিলভানিয়ায় এক নির্বাচনী প্রচারে এই ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে আহত হয়েছেন ট্রাম্প, তবে তা গুরুতর নয়। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতেই নিহত হয়েছেন। একজন সমর্থকও নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোল্ডডেঞ্জার। হুতির হামলায় কোমায় চলে গেছে মার্কিন পাইলটরা। মার্কিন নৌবাহিনীর পাইলটরা ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হুতির নৌকেন্দ্রিক হামলার ঘটনাকে ভয়ঙ্কর ও বিষাদপূর্ণ বলে আখ্যায়িত করেছে। তাদের মতে, এই হামলার ফলে কোমার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ফিলিস্তিনি সমর্থনে গত বছরের অক্টোবর থেকে লোহিত সাগর, সাগর ও আরব সাগর, এডেন উপসাগরে ইসরায়েলি মালিকানাধীন ও দেশটি অভিমুখে যাত্রা করা জাহাজে হামলা শুরু করে হুতি। এরপর সেই হামলা ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। ইয়েমেনি বাহিনীর সাথে 9 মাস সামুদ্রিক সংঘর্ষ এবং তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলার পর মার্কিন নৌবাহিনীর পাইলটরা গতকাল দেশে ফিরেছেন। তারা সিবিএস নিউজকে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন নৌবাহিনী আর এমন চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি। ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, যার মধ্যে রয়েছে F/A-18 সুপার হর্নেটেড স্কোয়াড্রন সমর্থিত আরও 3টি যুদ্ধ জাহাজ, তাদের লোহিত সাগরের করিডোর ইসরায়েলি জাহাজ এবং মার্কিন মিত্রযুক্ত যুদ্ধ জাহাজগুলোকে সুরক্ষা করার দায়িত্ব নেওয়া হয়েছে। ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি গত বছর অক্টোবরের মাঝামাঝি সময় ভার্জিনিয়া ত্যাগ করেছিল। ইয়েমেনের প্যালেস্টাইনপন্থী প্রতিশোধমূলক আক্রমণ বৃদ্ধির পর কৌশলগত এই জলপথে তাদের মোতায়েনের সময়সীমা দুবার বাড়ানো হয়েছিল। লেফটেন্যান্ট কমোডর চ্যারিটি সোম্মা বলেছেন, সত্যি বলতে এটা হুতিদের হামলা সম্পূর্ণ অবিশ্বাস্য ছিল। আমার মনে হয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ থাকা কেউ এমনটা ঘটবে বলে আশা করেনি। সিবিএস জানতে চেয়েছিল, তার যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে তীব্র নৌযুদ্ধ হিসাবে বর্ণনা করা যেতে পারে কিনা। অর্লভ বলেছেন, সত্য ঘটনা, পরিস্থিতি তেমনই হয়েছিল। রাশিয়া চীনের আগ্রাসনের মুখে আর্কটিক প্রতিরক্ষাকে শক্তিশালী করল কানাডা। কানাডা বলছে, জলবায়ু পরিবর্তনের মুখে দ্রুত কৌশলগত তাৎপর্য অর্জন করেছে এমন একটি অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা বাড়ানোর জন্য সুমেরু অঞ্চলে বরফের নিচে কাজ করতে সক্ষম প্রচলিতভাবে চালিত 12টি সাবমেরিন কিনতে যাচ্ছে। কানাডা নেটো সদস্যদের মধ্যে সবচেয়ে কম বয়সী ব্যয়কারী অন্যতম দেশ। প্রতিরক্ষা খাতে জিডিপি 2% ব্যয় করার জন্য জোটটির প্রতিশ্রুতি পূরণ করতেই কড়াইটি অটোয়ার ওপর প্রবল চাপ কমাতে সাহায্য করবে বলে ধারণা করা হচ্ছে। কানাডার প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার বুধবার ওয়াশিংটনে নেটো প্রধানদের বৈঠকের সময় একটি বিবৃতিতে বলেন, বিশ্বের দীর্ঘতম উপকূলবর্তী দেশ হিসেবে কানাডার নতুন ক্ষেপণাস্ত্র গুচ্ছের প্রয়োজন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা নির্মাতাদের সাথে বৈঠক শুরু করেছে এবং ক্রয়ের জন্য শরৎকালে আনুষ্ঠানিকভাবে দরপত্র গ্রহণ করবে। এর একদিন পরে ওয়াশিংটন, কানাডা, যুক্তরাষ্ট্র এবং ফিনল্যান্ড একটি যৌথ বিবৃতিতে আর্কটিক অঞ্চলের জন্য আইস ব্রেকার নির্মাণের চুক্তি ঘোষণা করেছে।